ক্ষমা মহত্বের লক্ষণ। তবে সাম্প্রতিক এমন এক ক্ষমা তুমুল বিতর্ক তৈরি করেছে। তীরে এসে অনেকটা তরি ডোবানোর মতো করেই প্রেসিডেন্ট জো বাইডেন এমন একটি ক্ষমার উদাহরণ তৈরি করলেন। ট্যাক্স ফাঁকি এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত তার ছেলে হান্টার বাইডেনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তিনি। প্রেসিডেন্টের স্বাক্ষর করা ঘোষণাটি আমাদের হাতে এসেছে, দর্শকরা তা টিভি পর্দায় দেখতেও পাচ্ছেন। এখন পর্যন্ত প্রকাশ্যে তার স্ত্রী জিল বাইডেন ছাড়া এমনকি তার দল ডেমোক্রেটদেরকেও বিষয়টিকে সাধুবাদ জানায়নি। অনেকে মনে করছেন এটা হান্টারকে 2 দিন দেরি করে দেয়া বাবা জো বাইডেনের থ্যাঙ্কস গিভিং ডে গিফট। বিষয়টি বিচার ব্যবস্থাপনার জন্য চরম অপমান এবং মিসক্যারেজ হিসেবে আখ্যা দিয়েছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাউস স্পিকার মাইক জনসন বলছেন অমেরামত যোগ্য ক্ষতি হয়েছে বিচার ব্যবস্থার। এমনকি তার দলের ডেমোক্রেট কংগ্রেসম্যান গ্রেগরি স্ট্যান্টন বলছেন বাইডেনকে আমি সম্মান করতাম, কিন্তু এটা তিনি ভুল করলেন। এটা কোনো রাজনৈতিক মামলা ছিল না, ফেলনি অপরাধ ছিল। তবে বাইডেন সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলছেন আশা করি দেশের মানুষ বুঝতে পারবেন কেন একজন বাবা এবং দেশের প্রেসিডেন্টকে এমন সিদ্ধান্ত নিতে হয়। অর্থাৎ বাবা বাইডেনই এখানে মুখ্য হয়ে উঠেছেন। এদিকে আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা চালিয়েছে হিন্দু সংগঠন। তারা বাংলাদেশের পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বাড়ানোর কথা বললেও বাংলাদেশ বলছে এটি পূর্ব পরিকল্পিত এবং তাদের হামলা চালানোর সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। এসব নিয়ে কথা বলবো আমাদের নিয়মিত আয়োজন ও ডেমোক্রেসি অনুষ্ঠানের সাথে আছি আমি হিসান জুয়েল, আর আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং নিউ জার্সির বনমাউথ ইউনিভার্সিটি স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই সেটি হলো জো বাইডেনের নিঃসন্দেহে 4 বছরের প্রেসিডেন্সির সময় অনেক অর্জন আছে, কিন্তু একেবারে শেষ সময়ে এসে অর্থাৎ 20 জানুয়ারির পরে তিনি আর প্রেসিডেন্ট থাকছেন না। একেবারে ডিসেম্বরে এসে তিনি যে কাজটি করলেন এটি কি তার পুরো 4 বছরের অর্জনকে প্রশ্নবিদ্ধ করলো কিনা? পুরো 4 বছরের অর্জনকে প্রশ্নবিদ্ধ না করলেও তার আজীবন ব্যাপী তিনি দীর্ঘদিন সেনেটর ছিলেন, তারপর তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওবামার অধীনে, তারপর তিনি 4 বছর প্রেসিডেন্ট ছিলেন। এই সময় তার যে একটা ব্যক্তিগত ইমেজ তৈরি হয়েছিল বা তিনি যেটা দাবি করতেন সেটা অনেকখানি তো ক্ষুণ্ণ, সেটা সেই মর্যাদাটা অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে। একজন রাষ্ট্রনায়ক বা যে কোনো মানে পাবলিক অফিস হোল্ডার যারা, তারা সেই অফিসের মর্যাদা রাখতে চেষ্টা করে থাকেন, সেটাই সর্বোত্তম তাদের কর্তব্য দায়িত্ব। পিতা বা আত্মীয় সেখানে প্রধান না, কিন্তু এক্ষেত্রে যেটা আপনি প্রথমে উল্লেখ করলেন তিনি বাবার দায়িত্ব পালন করেছেন, তো সেটা করতে গিয়ে তিনি খুব ভয়ঙ্কর একটা খারাপ কাজ করলেন। আরেকটা হচ্ছে যে তিনি বাবা হিসাবে ব্যর্থ হয়েছেন। একটা তো এখন আমরা কেবল এই যে তার ছেলেকে শর্তহীন ক্ষমা তিনি করে দিলেন, প্রায় 1 যুগ পূর্বে অবধি সে যে সমস্ত এই দুটো ছাড়া অন্যান্য যে সমস্ত ফেডারেল মানে অপরাধ তার বিরুদ্ধে আসতে পারে সব ক্ষেত্রে তিনি ক্ষমা করে দিয়েছেন, নিঃশর্ত ক্ষমা করে দিয়েছেন। এর ভিতরে আরো ব্যাপার আছে। উনি যখন ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন হান্টার বাইডেন ভাইস প্রেসিডেন্টের মানে পদমর্যাদার ভাইস প্রেসিডেন্টের পুত্র এইটাকে অলিখিত ভাবে পরোক্ষভাবে ব্যবহার করে ইউক্রেনে একটা কর্পোরেশনের অ্যাডভাইজারের দায়িত্ব পেয়েছিল। তার কোনো ওই ধরনের প্রতিষ্ঠান তো দূরের কথা, যুক্তরাষ্ট্রের ভেতরে একটা 3য় শ্রেণীর প্রতিষ্ঠানের অ্যাডভাইজার হওয়ার কোনো যোগ্যতা নেই। তাহলে তাকে কেন সেটা দেওয়া হয়েছিল? কয়েক $1 মিলিয়ন সেই পদটা, সেই সুযোগটা হান্টার বাইডেন কেন পেয়েছিল? সেটা পাওয়ার একমাত্র কারণ হচ্ছে ভাইস প্রেসিডেন্ট বাইডেনের সে পুত্র। এবং সেটা এই ক্ষেত্রে আমি প্রেসিডেন্ট ওবামাকেও দায়ী করব যে তার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তার সরকারের মানে আমলে এটা ঘটেছে। নিশ্চয় তারা ওবামাকে রিপোর্ট করেছিল। ওবামা হয়তো প্রাইভেটলি বলেছিলেন কিনা বাইডেনকে ওটা থেকে সরে যেতে। হান্টার বাইডেন এমনকি চীনের সাথে অর্থনৈতিক লেনদেন একটা চেষ্টা করেছিল এবং চীনের প্রতিনিধিদের সাথে যখন
হাউসের ইনভেস্টিগেশন এটা বেরিয়েছে। চীনের প্রতিনিধি যখন তার সাথে টেলিফোনে কথা বলছিল, বলছে যে মানে এমন ভাবে কথা যে এইখানে মানে তার বাবা উপস্থিত আছে, শুনছে তাদের কথাবার্তা। তো এইটা করেছে। হান্টার বাইডেনের জীবন দুঃখজনক। হান্টার বাইডেন যখন ছোট্ট শিশু, তার মা মানে একটা সড়ক কার দুর্ঘটনায় নিহত হন। তার একটা শিশু 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 বংশ ডেলাওয়ারে নিহত হন। আর হান্টার এবং তার বড় ভাই বউ, তারাও তখন ছোট ছোট ছেলে মেয়ে। ফলে তাদের জীবনে কয়েক বছর আগে তার বড় ভাই মানে বউ বাইডেন, সে মারা গেছে ক্যান্সার আক্রান্ত। এই সমস্ত ব্যাপারে এক ধরনের দুর্বলতা তাদের প্রতি হয়তো ছিল। তাদের প্রতি মানে তার এই বিশেষ করে এই পুত্র, সে ড্রাগ এডিক্ট ছিল। তার বিয়ে ভেঙেছে প্রথমটা, বিবাহ বহির্ভূত ভাবে সে এক সন্তানের জন্য, আগে সেটা স্বীকার করেনি, পরবর্তীতে তথ্য ইত্যাদি বেরিয়ে আসার পরে স্বীকার করছে। ফলে তার জীবনটা খুব অগোছালো ইত্যাদি, এবং সে এই কাজগুলো করেছে। ফলে এগুলার থেকেও মানে তাকে রক্ষা করার জন্য, এই দুইটাই সমস্ত ফেডারেল অপরাধ থেকে তাকে রক্ষা করার জন্য তিনি এই কাজ করেছেন। একটা ভয়ের কারণ, আমার ধারণা মানে কামালা হ্যারিস যদি প্রেসিডেন্ট হয়ে নির্বাচিত হতেন, বাইডেন সম্ভবত এটা করতেন না। কিন্তু ইনি করেছেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন ট্রাম্পের আমলে কংগ্রেসের উভয় সভা মানে প্রতিনিধি পরিষদ, সেনেটে রিপাবলিকানরা মেজরিটি। প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি বাইডেনের ব্যাপারে অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করেন, নিন্দার মনোভাব। তিনি মনে করেন যে তাকে ডেমোক্রেটরা বছর পর বছর হ্যারাস করেছে, এবং বিশেষ করে বাইডেন আমলেও তার বিরুদ্ধে দুটা তদন্ত, সেটা বাইডেনই করিয়েছে। ফলে তার একটা ক্ষোভ, জিজ্ঞাসা, প্রতিশোধ থাকতেই পারে। এবং তিনি এই কথাও বলেছিলেন, আমি ক্ষমতায় গিয়েই আমার শত্রুদের বিরুদ্ধে, প্রতিপক্ষের সবার বিরুদ্ধে প্রতিশোধ নেব। ফলে এই সমস্ত কারণে তিনি হয়তো ভীত হয়ে, যে মানে এমনকি বিচার বিভাগকে হয়তো কোনো লেভেলে এই দেশেও মানে এই দেশে বিচার ব্যবস্থা নিঃসন্দেহে সত্যি, কিন্তু তারপরে বিচার ব্যবস্থায়ও পক্ষপাত যে থাকে না, বা মানে একটা পার্টিকুলার ইডিওলজির লোক অন্য ইডিওলজির লোকদেরকে বেশি শাস্তি দেয় না। যেমন কৃষ্ণাঙ্গরা একই অপরাধে শ্বেতাঙ্গদের চাইতে বেশি শাস্তি পায়, তো আমরা দেখছি। ফলে উনি হয়তো ভেবেছেন তাকে লং টার্ম 10-20-15 বছর হয়তো মানে যে প্রিজন টার্ম দিয়ে দিতে পারে, যে মিনিমাম টার্ম হলে তাকে হয়তো 2-4 বছর, 1 বছরের জন্য দিত, বা সাসপেন্ডেড দিতেও পারত। এমন কিছু সিরিয়াস অভিযোগ না যেগুলো হয়েছে, কিন্তু ওই ভয় থেকে আমার ধারণা তিনি করেছেন। এবং ফলে তার জীবনব্যাপী তিনি বুঝছেন তার না, তিনি অনিতা হিলের ব্যাপারে, এই যে সুপ্রিম কোর্টের সবচেয়ে কনজারভেটিভ, কট্টর কনজারভেটিভ জাস্টিস ক্লেরেন্স থমাস, তাকে যখন সুপ্রিম কোর্টের জাস্টিস হিসাবে কনফার্মেশন করা হয়, কনফার্মেশন হিয়ারিং এর টাইমে তার বিরুদ্ধে গুরুতর নৈতিক স্খলনের, যৌন হ্যারাসমেন্টের অভিযোগ করেছিলেন অনিতা হিল, এবং সেটাকে মানে ঠিক মতো ওইটা হিয়ারিং করা হয়নি। এবং অনিতা হিলের পক্ষে ওই ব্যক্তির বিরুদ্ধে, থমাসের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ নিয়ে আসা 3 জনের তাদের বক্তব্য ছিল, তাদের হিয়ারিং এ পার্টিসিপেট করতে দাবি করেছিল তারা, তাদেরকে, ইনি তখন জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি তাদেরকে সে সুযোগ দেননি। ফলে তার জীবনও মানে এই সমস্ত ব্যাপার, এবং গাজার ক্ষেত্রে আমরা দেখছি কিরকম অমানবিক দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। ফলে আমরা তার ব্যাপারে অনেকে একেবারে, অনেকের একটা টেন্ডেন্সি আছে তিনি মহামানব, তা না, তারও জীবনে ভুল ত্রুটি ইত্যাদি, অনৈতিকতার অনেক মানে দৃষ্টান্ত আছে। এবং এই সর্বশ্রেষ্ঠ দ্বারা তিনি তার আসলে গাজার ব্যাপার এবং এটার দ্বারা তিনি তার আসল রূপেরও এক ধরনের প্রকাশ করে দেন। অর্থাৎ অনেকে বলছিলেন যে তিনি বাবা হিসেবে হান্টার বাইডেনকে ক্ষমা করেছেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি আরেকটা কাজ করতে পারতেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের মামলাগুলো সাধারণ ক্ষমা নিয়ে আসতে পারতেন। তিনি সেটা করলে হয়তো
কেউ কেউ এই সমালোচনাটা একটু কম করার কথা বলছিল। কিন্তু আমি যেটা জানতে চাই প্রফেসর গোলাম মাতবর, সেটি হলো যে বাইডেন শুধুমাত্র নিজের ক্ষতি যে করেছেন তা কিন্তু নয়, তিনি তো ডেমোক্রেটদেরও এক ধরনের বিপদে ফেলে গেলেন। তিনি ডেমোক্রেটিক সদস্যরাও কিন্তু অনেকে বিস্মিত হচ্ছে যে কেন তিনি এটা করলেন। অর্থাৎ যেটি সৈয়দ মাহমুদুল্লাহ ভাই বলছিলেন যে বাবা হিসেবে তিনি আতঙ্কিত ছিলেন যে ছেলেকে হয়তো বড় ধরনের বিপদে পড়তে হতে পারে। এটি কি শুধুমাত্র কারণ ছিল বলে আপনি মনে করেন? আসলে এটা ওয়ান অফ দ্য রিজনস ডেফিনেটলি, এবং এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য প্রাইম রিজনস আর কি। যে আসলে দেখুন, জো বাইডেনের যেমন অর্জন আছে, অনেক অ্যাচিভমেন্ট আছে, ঠিক কতগুলো ব্যাপারে কি বলে সৈয়দ মাহমুদুল্লাহ ভাই কিন্তু বলেছেন অলরেডি, অনেকগুলো আমি এগ্রি করি ওনার সাথে, বিশেষ করে গাজা। এবং এইটা লেটেস্ট একটা, আরো কিছু ছোটখাটো আছে, কিন্তু এইটা লেটেস্ট যেটা করছে আর কি, এটা হচ্ছে আসলে আমেরিকার গণতন্ত্র। এই গণতন্ত্রগুলো কিন্তু আপনার আজকে এত বিউটি বলা হয়, গণতন্ত্রের এত সুনাম, এত 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 সারা ওয়ার্ল্ডে যে এর যে পরিস্থিতি, আমার মনে হয় পিছনে যেটা কাজ সেটা হচ্ছে ইনস্টিটিউশন। এদেশে ইনস্টিটিউশন গুলোই গণতন্ত্রটাকে আপনার বাস্তবায়নে সাহায্য করে। এখন দেখুন, ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, ইভেন যে বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো আমরা শুনছি প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে বা যাদেরকে নমিনেট করা হচ্ছে, এগুলো দিস আর ভেরি স্ক্যারি কাইন্ড অফ থিংস। আমার কাছে মনে হয় যে এগুলো খুব অ্যালার্মিং সিচুয়েশন। তো জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের আপব্রিঙ্গিং বা মেন্টাল হেলথ, হোয়াট এভার ইট ইজ, হি হ্যাজ বিন কনভিক্টেড ইন অল দ্য কাউন্টস, ইন দোজ 3 পার্টিকুলারলি কেসেস। এন্ড আমরা জানি ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প বা বর্তমান যে প্রেসিডেন্ট ইলেক্ট, তিনিও প্রায় 85 ডিফারেন্ট, তার মধ্যে বোধ হয় 35 এ বোধ হয়েছে, আর 50 বোধ হয় ডিসমিস করেছে বিকজ অফ হিজ দ্য ইলেকশন, এজ এ ক্যান্ডিডেট অফ দ্য ইলেকশন। তো এই ফেলনিটাকে যে আপনি দেখুন, এখন তাইলে এখন মানুষের মাথায় একটা প্রশ্ন আসছে যে আসলে আইন কি আসলে এলিটদের জন্য একটা, বা রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তির জন্য একটা, আর সাধারণ মানুষের জন্য আরেকটা? So these things is going to really give discredit to the institutions. এবং ইনস্টিটিউশনের এখন তৈরি করার পিছনে কারণ সে কিন্তু বলেছে কয়েকবার যে is not going to actually pardon. আমরা জানি পার্ডন কিন্তু আমেরিকার যে শুধু কিন্তু সে করেছে তা না, কিন্তু সে বরং কম করেছে। আমেরিকার প্রতিটি প্রেসিডেন্ট আপনার পার্ডন করেছে বা কমিউটেশন অর্থাৎ পানিশমেন্টটাকে চেঞ্জ করেছেন। এগুলো আপনি যদি যে আপনার ইভেন ওবামার সময় অনেক হয়েছে, বা সবচেয়ে বড় কেস এখানে যেটা বলা হচ্ছে প্রেসিডেন্ট ফোর্ড নিক্সনকে যেটা একদম ফুল এন্ড আনকন্ডিশনাল যেটা দিয়েছিল, আপনারা কি পার্ডন করেছিল। এখানে সেটি হলো যে এটি করেছেন বেশিরভাগ প্রেসিডেন্টই এই সাধারণ ক্ষমা করেছেন, কিন্তু পরিবারের সদস্যদেরকে করেছেন এর আগে মাত্র 2 জন প্রেসিডেন্ট। বারাক ওবামা করেছিলেন তার সৎ ভাই রজারকে, যিনি ড্রাগ নিয়ে অভিযুক্ত ছিলেন, অন্যদিকে ক্লিন্টন জি ক্লিন্টন, এবং অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প করেছিলেন তার মেয়ের শ্বশুরকে, অর্থাৎ যাকে এখন ফ্রান্সের রাষ্ট্রদূত করা হয়েছে এবং অনেকগুলোকে। হ্যাঁ, এখানে হ্যাঁ পার্সিয়ালিটি বা এই ধরনের কাজ যে জো বাইডেন এই প্রথম করেছে বা তা না, কিন্তু আপনি তো অলরেডি বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও করেছেন। সো এখন যেটা তৈরি করার শেষ মুহূর্তে এসে করার কারণটা হচ্ছে, এবং হি অ্যাকচুয়ালি রেসাল্ট, আমরা জানি তার স্পোক পারসন বলেছেন যে এটা হি রেসাল্ট উইথ দিস ডিসিশন, ইট ওয়াজ নট ভেরি ইজি ফর হিম, কারণ সে আগে বলেছে যে হি ইজ নট গোয়িং টু পার্ডন হিজ সান, সে প্রেসে সে মিডিয়াতে সে বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত করেছেন। আসলে যেটা সে এখন যে নমিনেশন গুলো দেখছে, FBI বলেন বা ইন্টেলিজেন্স বলেন বা ইভেন ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের যেগুলো দেখছে, ইভেন এই দুইজন তো সরাসরি বলছে যে বেশ করে ক্যাশ প্যাটেল যাকে FBI এর জন্য নমিনেট করছে, বা প্যাম বন্ডি যে আপনার ডিফেন্সের জন্য আপনার করেছেন, এরা কিন্তু অলরেডি ডিইউজে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের জন্য যাকে নমিনেট করেছেন, তারা কিন্তু অলরেডি কিন্তু বলছেন যে এটা আসলে যে প্রেসিডেন্ট তার ছেলে হিসাবে করছে। কিন্তু হ্যাঁ, ছেলে হিসাবে সে করতে পারে, হি হ্যাজ অল দ্য রাইট, এবং সবচেয়ে বড় কথা এই প্রভিশনটা তো আছে একজন প্রেসিডেন্টের ফরগিভ করার কথা, পার্ডন করার কথা বা কমিউটেশন করার কথা। তো এখন সে আমার মনে হচ্ছে শেষ মুহূর্ত দেখলো যে আলটিমেটলি দে আর গোয়িং টু গো আফটার হিম, এবং সে কিন্তু 2014 থেকে করেছেন। আপনার দেখেন যে প্রায় 11 বছর এর ভিতরে যে কোনো কিছু হোক না কেন সে সবগুলাতে পার্ডন করে দিয়েছেন। এটারও কারণ আছে, কারণ স্টিল কিন্তু তারা আবার বলছে যে আজকে ক্যাশ প্যাটেলের স্টেটমেন্ট আপনারা খেয়াল করছেন কি জানি না, যে স্টিল দে ক্যান গো আফটার হিম, দিস ইজ হোয়াট
person who is going to be the director of BI, he's making this kind of, the comment and statement. So অনেকগুলো আতঙ্ক থেকে এটা হতে পারে বলে মনে করছেন। তবে একটা বিষয় হলো যে প্রেসিডেন্ট এটা আইনগতভাবে করতে পারেন, কিন্তু নৈতিকভাবে নিজের পরিবারের সদস্যদের অপরাধ ক্ষমা করে দেওয়া দৃষ্টান্ত এর আগে খুব বেশি নেই, 2টি দৃষ্টান্ত আমরা দিয়েছি। এবং এর আগে সবচেয়ে বড় যে প্রশ্নটি চলে আসে সেটি হলো যে যতবার এই জো বাইডেনকে জিজ্ঞেস করা হয়েছিল, সাংবাদিকরা এর আগে একাধিকবার জিজ্ঞেস করেছিল, হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং এ জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি হান্টার বাইডেনকে ক্ষমা করবেন কিনা, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন করবেন না। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে জানতে চাই সেটি হলো যে আলোচনা এটি বের হয়ে আসছে যে এটি জো বাইডেন যেটি করেছেন সেটি বাবা হিসেবে হয়তো করেছেন, এটি ডেমোক্র্যাটদেরকে বিপাকে ফেলেছে। জাস্টিস ডিপার্টমেন্টকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন যে এটি আসলে এক ধরনের মিসকারেজ বলছেন তিনি, যে জাস্টিস ডিপার্টমেন্টের মিসকারেজ। এবং মাইক জনসন যেটি আমরা বলছিলাম তিনি বলছেন অমেরামতযোগ্য একটি ক্ষতি হয়ে গেল। আসলে কি এত বড় ক্ষতি হলো, নাকি আসলে বিরোধিতার জন্য তারা এইসব কথাগুলো বলছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজেই আসলে তার মেয়ে শ্বশুরকে এই ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা করে তাকে আবার ফ্রান্সের রাষ্ট্রদূত করার দৃষ্টান্ত আছে? না, এটা হচ্ছে অমেরামতযোগ্য, মানে আমি করলে সেটা ঠিক আছে, ওরা করলে ঠিক নেই। দুঃখজনক ভাবে হচ্ছে পার্লামেন্ট ভবনে আক্রমণ হলো কংগ্রেসে, ওইটার ব্যাপারে তাদের উচ্চবাচ্য নেই। তাদেরকে ক্ষমা করে দেওয়ার কথা, সবাইকে ক্ষমা করে দেবেন বলেছেন যারা যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে আক্রমণ করেছে, ট্রাম্পের আগে বলছেন, সেটা আমার মতযোগ্য না। বলে তারা যেটা করেন সেটা আমার মত, এটা দুঃখজনক। নিশ্চয়ই ভালো শাসকরা আসলে, মানে পার্লামেন্টের উভয় সভায়, কংগ্রেসের উভয় সভায় যদি সৎ নৈতিক নেতৃত্ব আসে, তারা এটাকে ঠিক করতে পারবেন যে সমস্ত ভুল হয়েছে। এটা দুঃখজনক নিঃসন্দেহে। এবং যে কথা ট্রাম্প বারবার বলে আসছিলেন যে জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনীতিকরণ করা হয়েছে, পলিটিসাইজ করা হয়েছে, তার বিরুদ্ধে লেলি দেওয়া হয়েছে, প্রায় একই কথার কাছাকাছি চলে গেলেন যে তার ছেলেকে টার্গেট করে দেওয়া হয়েছে। অথচ তার ছেলেকে টার্গেট করা হয়নি, জাস্টিস ডিপার্টমেন্ট এখানে আলাদা প্রসিকিউটর নিয়োগ করে, জাস্টিস ডিপার্টমেন্টে এখনকার যে অ্যাটর্নি জেনারেল তিনি অত্যন্ত একজন সৎ নিরপেক্ষ লোক, অন্তত এই বিচার ব্যবস্থার এইসব ক্ষেত্রে তিনি মানে জাস্টিস ডিপার্টমেন্টকে হাত গুটিয়ে রেখেছিলেন সম্পূর্ণ হান্টার বাইডেনের ব্যাপারে, যাতে তারা কোনোভাবে পক্ষে বা বিপক্ষে ইনফ্লুয়েন্স না করে। ফলে এইটা দ্বারা তিনি ট্রাম্পের বক্তব্যটাকেই আবার মানে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে হেল্প করলেন যে এটা পলিটিসাইজড হয়েছে। দুঃখজনক ভাবে এই মানে ট্রাম্প এতদিন বললেন, এখন সেটা তিনি মানে প্রতিষ্ঠিত করে গেলেন, এটা দুঃখজনক। কিন্তু এট দি এন্ড অফ দি ডে যেটা প্রফেসর সাহেব বললেন এবং আমি যেটা বললাম, এটা হচ্ছে যে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। ক্যাশ প্যাটেল এবং অন্যান্য যারা একেবারে FBI বলে দেখবো ডে ওয়ানে আমি মানে ডিক্টেটর হব, আমি তো আমার প্রতিপক্ষের বিরুদ্ধে নেমে যাব, তাদেরকে সাথে গুলি করার কথা বলেছেন। এই সমস্ত কথাই ভদ্রলোক ঘাবড়ে গেছেন একেবারে। এমনিতেই তো তার রেকর্ডে আর কিছু অন্য জিনিসও উল্লেখ করেছে নেগেটিভ সাইড, সেটা ছাড়াও পিতা হিসেবে তিনি প্রচন্ড ভাবে ঘাবড়ে গেছেন এবং ঘাবড়ে গিয়ে তিনি এই কাজটা করেছেন। এই আর কি বলা যাবে। এবং তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলছিলেন যে আমেরিকার মানুষ হয়তো বুঝতে পারবেন যে একজন বাবা এবং একজন প্রেসিডেন্ট হিসেবে কেন আমি এমন সিদ্ধান্তটি নিতে হলো। আমাদের আলোচনায় বারবার ক্যাশ প্যাটেলের নামটি উঠে আসছে, আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা ট্রাম্পের সাবেক স্পিরিচুয়াল অ্যাডভাইজার জনি মুরের একটি পোস্ট দেখাতে চাই। তিনি সেখানে পোস্ট করে বলছেন যে উষা ভ্যান্স, তুলসী গ্যাবার্ট, বিবেক রামস্বামী, জয় এবং পরবর্তীতে ক্যাশ প্যাটেল, তাদেরকে ট্রাম্প তার প্রশাসনে নিয়োগ দিয়েছেন যারা ইন্ডিয়ান আমেরিকান কিংবা হিন্দু আমেরিকান হিসেবে পরিচিত। এই নিয়োগগুলোর মাধ্যমে মূলত ডোনাল্ড ট্রাম্প এটি বোঝাতে চেয়েছেন যে ইন্ডিয়ান আমেরিকানরা তার হৃদয়ে কতটা ভালো জায়গায় আছে, ভালো অবস্থানে আছে। প্রফেসর গোলাম আহমদ, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো ট্রাম্প প্রশাসনে ইন্ডিয়ানদের কিংবা হিন্দু আমেরিকানদের এক ধরনের তাদেরকে উল্লাস করতে দেখা যাচ্ছে কিংবা তারা অনেক উচ্ছ্বসিত, তারা মনে করছেন যে ট্রাম্প তাদেরকে খুব গুরুত্ব দিচ্ছেন। এই নিয়োগগুলোর মাধ্যমে কি আসলে সেটি প্রমাণ হয়? দেখুন, এটা তার আগে আমি একটু বলতে চাই আসলে যে তার যে পার্ডনটা সবচেয়ে আরেকটু বেশি যেটা ক্ষতি করছে সেটা হচ্ছে আপনি যেটা প্রশ্ন ছিল আমার কাছে, যেটা আলটিমেটলি কিন্তু ডেমোক্রেটিক পার্টির জন্য একটা বিরাট ক্ষতি হয়েছে। দে আর গোইং টু ইউজ দিস অন এন্ড অফ পার্টিকুলারলি রিপাবলিকান পার্টি ইন দ্য ফিউচার। আসলে দেখুন, আমি এই ব্যাপারটা বেশ করে ইন্ডিয়ান যাদেরকে বললেন আপনি, আমি এটা ধর্ম দিয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকচুয়ালি কানেক্ট ইট উইথ দ্য রিলিজিয়ন।
these people আমরা জানি, they happen to be their Hindu, and they are all, the most of them, I think most all of them are born here in America, so they are American. আমি ওইটাকে ইন্ডিয়ান হিসেবে লেভেল করতে চাই না। হ্যাঁ, আমরা জানি যে এই ভোটগুলো, ব্লক ভোটগুলো কিন্তু ম্যাটার, এবং সে ইলেকশন আগে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। সো এটাকে বোধহয় ধর্ম এবং ওই যে আমরা যে বলছি অ্যানসেস্ট্রি, এটা দিয়ে বোধহয় রিলেট না করে আমাদের দেখতে হবে যে হু আর দিস পিপল, হোয়াট দে বিলিভ ইন এন্ড হোয়াট দে আর টকিং অ্যাবাউট। অর্থাৎ তাদের যে ফিলোসফিটা, আইডিওলজি, যেমন ক্যাশ পাটেলের কথাটা বারবার বলা হচ্ছে এবং আজকেও সে বক্তব্যে বলছে, হি ইজ নট গোয়িং টু বি অ্যাকচুয়ালি ফ্রি ফ্রম ইন্ডাইটমেন্ট, ইভেন পার্ডনের পরেও, কত বড় স্ট্রং ওয়ার্ড। এবং তুলসী গ্যাবার্ডের ব্যাপারে আমরা জানি, তাকে তো অনেক ইসকনের মেম্বার, অনেক কিছু বলা হচ্ছে। তো এই রিলিজিয়ানটা কিন্তু তাদের কাজের মাধ্যমে যদি আসে, দেন আমার মনে হয় সেটা একটা আলোচনার ব্যাপার আর কি। কিন্তু একজন মানুষ যে মুসলমান, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন হিন্দু, আমার মনে হয় সেই রিলিজিয়াসিটিটা বিশেষ করে এখানে না আনাটাই ভালো। এবং আনফর্চুনেটলি সারা পৃথিবীতে কিন্তু এখন এই জিনিসটা বারবার কিন্তু আপনার ফোরফ্রন্টে চলে আসছে, এবং ইভেন গভর্নমেন্টে চলে আসছে। That is what is the problem. We are almost, in the brink of kind of big violence kind of thing. Aske Putin aid bollo, we are in the brink of nuclear war. So things are looking the right wing agenda. Always যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার fundamentalism, extremism, এগুলো দিয়ে কিন্তু আপনার ডিটেক্ট হয়। So that's what is going to be the problem. So আমার মনে হয়, হ্যাঁ, স্বাভাবিকভাবে এখন যাদের ancestry এই লোকগুলোর সাথে আপনার সংযুক্ত বা সম্পৃক্ত, তারা খুশি হবেন। আমরা মনে করি যে সিম্বলিক এটা, যে উই আর বিং ইনক্লুডেড। বাট আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হু আর দোজ পিপল, হোয়াট দে বিলিভ ইন, হোয়াট ইজ দিয়ার মোরালিটি, যে আপনার তাদের আইডিওলজিটা কি। এই কিছু লোকে যেগুলোর কথা আপনি বললেন, এদের আইডিওলজিক্যাল স্টেটগুলো কিন্তু আমাদেরকে, ইভেন প্রেসিডেন্ট বাইডেনকে পর্যন্ত আতঙ্কিত করেছেন, যার ফলে আমরা বলছি সে তার ছেলের এই ব্যাপারটা তৈরি করে কিন্তু পার্ডনটা করেছেন। সো দ্যাটস হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি ক্যাশ প্যাটেলের স্টেটমেন্টগুলো টাইম টু টাইম আপনার যদি দেখেন, ইলেকশন ক্যাম্পেইনের সময় বা তার আগে, সে বা ইভেন প্যাম বন্ডি বা আরো কয়েকজন বলছে যে তারা ডিনায়ার, ইলেকশন 2020-তে যে ইলেকশন, সেখানে বলতেছে তাকে এটা স্টোলেন করা হয়েছে। So those are the thing concerns to me, যেগুলো ultimately is going to go against the justice system. এবং এই misinformation, disinformation যে এগুলো তারা spread করছে, এগুলো this is dividing the whole country. The country is so divisive. আপনি দেখুন, এখন এমন তো না যে ডোনাল্ড ট্রাম্প actually যে 90% ভোট পেয়ে ইলেক্টেড হয়েছে। Still you have to think that 50% people did not vote. So যেমন গভর্নর নিউসাম কিন্তু বলেছেন যে we are going to challenge, if we are definitely going to ask সে বললো যেটা, we are definitely going to cooperate with the government if they are going to do the things in a wrong way. We are not going to stay quiet, we are going to challenge it. So আমি একটু still people's power. জি, আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই যে ইন্ডিয়ান আমেরিকানদের ট্রাম্প প্রশাসনে ব্যাপক উপস্থিতি, সেটি নিয়ে কোনো বিশ্লেষণ আপনি করবেন কিনা? পাশাপাশি যে বিষয়টি বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প আজকে বলছিলেন যে এর আগে আমরা জানি চায়না এবং মেক্সিকো এবং কানাডার উপর তিনি 25% ট্যারিফ এবং চায়নার উপর বাড়তি 10% ট্যারিফ আরোপ করছেন। কিন্তু আজকে তিনি বলছেন ব্রিক্স জোটভুক্ত যে 9টি দেশ আছে, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ইরান, ইজিপ্ট, ইথিওপিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস, তাদের উপরে 100% ট্যারিফ আরোপ করা হবে যদি তারা কোনোভাবে ইউএস ডলারকে রিপ্লেসমেন্ট করার চেষ্টা করে অন্য কোনো মুদ্রা দিয়ে। তিনি কি এটি আসলে বাস্তবেই করবেন, নাকি এই ধরনের হুমকি দুমকিগুলো আসলে চলতে থাকবে? হ্যাঁ, দুটো জিনিস। প্রথমে আমাদের ভারতীয় আমেরিকানদের প্রভাব নিয়ে যেটা আপনি প্রশ্ন করেছেন, সেটা দেখুন, মাত্র কয়েক মাস আগে আমরা দেখলাম মানে ইংল্যান্ড একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হিন্দু ব্রিটিশ, তিনি যুক্তরাষ্ট্র লেখাপড়া করেছেন, এটা আমরা দেখলাম। এখন সেখানে কনজারভেটিভ পার্টির লিডার নির্বাচিত হয়েছেন একজন কৃষ্ণাঙ্গ নাইজেরিয়ান মহিলা নির্বাচিত হয়েছেন। সেখানকার কনজারভেটিভ পার্টিতে অনেক মানে লাস্ট গভর্নমেন্টে অনেক অশ্বেতাঙ্গ মেম্বার ছিলেন, বরং এই লেবার গভর্নমেন্টে অশ্বেতাঙ্গ ক্যাবিনেট মেম্বার কম। ফ্রান্সের ক্যাবিনেটে মুসলমান আছেন বেশ কয়েকজন, প্রত্যেক ক্যাবিনেটে একজন একাধিক থাকেন, কৃষ্ণাঙ্গ আফ্রিকান ফ্রেঞ্চরা থাকেন। এইগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রে। আমরা ভারতীয়টা বোঝার আগে ইহুদিরা কেন এত ইম্পর্টেন্ট সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, কিভাবে করেছে তারা
একটা তো হচ্ছে যে তারা ব্যবসা বাণিজ্যে খুব ভালোভাবে সাফল্য অর্জন করছে, বিপুল ধন সম্পত্তির মালিক, বিপুল হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার্স তাদের ইনকাম মানে সম্মিলিত ভাবে। এই একটা ভারতীয়দের অবস্থা ঠিক ইহুদি আমেরিকানদের পরবর্তী স্থানে একটা। 2 নম্বর হচ্ছে ইহুদি আমেরিকানরা খালি যে প্রভাবশালী হয়েছে তা না, অনেকে বলে তারা মানে মিডিয়া ইত্যাদি কিনে ফেলছে। কিভাবে? মিডিয়ার মালিক তারা নিজেরা হয়েছে, কেউ তো তাদেরকে মালিক বানিয়ে দেন। নিউ ইয়র্ক টাইমস 100 বছরেরও আগে প্রতিষ্ঠিত হয়েছে, একটা জুইশ ফ্যামিলি এটা স্টার্ট করেছে। মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল নিউজ পেপার ইন আমেরিকা, মে বি দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন দি ওয়ার্ল্ড। তো এই ধরনের তারা আগে থেকে ইনস্টিটিউশন গুলা তৈরি করেছে, এবং তারা যুক্তরাষ্ট্রের যে মেইন স্ট্রিম যতগুলা দল আছে, স্থানীয় লোকাল মেয়রাল কাউন্সিলের পদ থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত বিভিন্ন পদে তাদের লোকরা, তাদের অর্গানাইজেশন গুলো দুই পক্ষেই থাকে। দুই পক্ষেই তারা হিউজ টেন্স অফ বিলিয়নস অফ ডলার্স অথবা মানে হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার্স রাদার এই যুক্তরাষ্ট্রে তারা বছরে খরচ করে প্রেসিডেন্সিয়াল ইলেকশন থেকে শুরু করে বিভিন্ন ইলেকশন। তাদের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক নানাভাবে কাজ করে। ঠিক তেমনি ভাবে ভারতীয়রা এখানে আপনার ভারতের বেশ কয়েকটা মেজর কর্পোরেশনের চিফ তো ভারতীয় যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত, ভারতীয় আমরা জানি মেজর কর্পোরেশনের ফলে, এবং এখানে ব্যবসা বাণিজ্যে তারা খুব হাইলি সাকসেসফুল, এবং এখানে তারা বিভিন্ন ক্যাম্পেইনে খুব হিউজ পরিমাণে তারা ব্যয় করে, খরচা করে। বাংলাদেশি আমেরিকানদের মধ্যে কেবলমাত্র গত নির্বাচনে, বাইডেনের নির্বাচনে বাংলাদেশিস ফর বাইডেন নামে বিএনপি সমর্থিত কিছু লোকজন মিলে ওইরকম একটা কমিটি করেছিল। আদারওয়াইজ বাংলাদেশিরা এগুলাতে তেমন নাই, বলতে গেলে পয়সা করি দেয় না, তারা অ্যাক্টিভ না। তারা কেবল বাংলাদেশের পলিটিক্যাল পার্টির এখানকার ব্রাঞ্চ করলে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি এগুলো নিয়ে ব্যস্ত থাকে। ফলে ওরা কিন্তু ওইগুলো না করে ভারতীয়দের এই ধরনের ভারতীয় পলিটিক্যাল পার্টির যুক্তরাষ্ট্র কোনো মানে ব্রাঞ্চ আছে আমি তো জানি না। ইসরায়েলের কোন পার্টি যুক্তরাষ্ট্রের ব্রাঞ্চ আছে? নাই। পার্টির ব্রাঞ্চ নাই, তারা এগুলা করে না। তারা অন্য লেভেলে তাদের মানে অ্যাকশন ফ্রন্ট ইত্যাদি ডিফেন্স মানে এগুলা করে বেড়াচ্ছে। হলে আমরা ওইটাতে পিছিয়ে আছি, এরা সেইভাবে এগিয়ে যাচ্ছে, এই জন্য তাদের ইনফ্লুয়েন্স বাড়ছে। এবং ইনফ্লুয়েন্সিয়াল কারণে এই যে ক্যাশ প্যাটেলের কথা বলছি, অত্যন্ত প্রচন্ড ভাবে বলিষ্ঠ ভাবে বছরের পর বছর তিনি ট্রাম্পের বক্তব্য সমর্থন করছে, বছরের পর বছর ট্রাম্পের অন্ধ সমর্থক বলা চলে। এটা কাজে লাগে। আরেকজন যদি অন্ধ সমর্থক মানে বাইডেনের হন, বাইডেন যদি প্রেসিডেন্ট হন, তিনি তাকে গুরুত্ব দেবেন। ফলে এইভাবেই তারা গুরুত্ব পাচ্ছে। এবং আমাদের এটার থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। মানে হাঁটি হাঁটি পা পা করে কিছু বাংলাদেশি এখন এগুচ্ছেন, কিন্তু এটা থেকে শিক্ষা নিলে বাংলাদেশিরাও। আরেকটা হচ্ছে যে ভারত মানে চীন এবং ভারতের জনসংখ্যা এখন সমান। ভারতের জনসংখ্যা চীনের থেকে এখন 1-2 মিলিয়ন বেশি। চীনের ভারতের একটা হিউজ ইন্টারন্যাশনাল মার্কেট আছে। এই যুক্তরাষ্ট্র এক্সপোর্ট করার জন্য ভারত একটা বিরাট মার্কেট। ভারত একটা বিরাট মানে ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্সে ভারতের খুব একটা বিরাট ইনফ্লুয়েন্স আছে। এই একটা দিক। এবার অন্য কথা আসি, আপনি যেটা বললেন ব্রিক্স নামে যে অর্গানাইজেশন, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অরিজিনালি এবং সাউথ আফ্রিকা এরা করেছিল, এখন আরো অনেকে জয়েন করেছে। যাই হোক, তাদেরকে বলা হচ্ছে তোমরা যদি বিকল্প কোনো কারেন্সি মুদ্রা ব্যবস্থা, আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা লেনদেনের জন্য চালু করো, তাহলে সেটা এক ধরনের থ্রেট, যাতে ওইটা করতে না যায়। তারা এটা চিন্তা করছিল। চিন্তা করলেই যে ওটা সফল হবে তা না, কিন্তু পার্সিয়ালি তো ডলার ইনফ্লুয়েন্স ক্ষতিগ্রস্ত হতে পারে, সেইটা একটা। ফলে ওইটা তারা করতে যাবে না। আমার ধারণা এই থ্রেটেই কাজ হয়ে গেছে, ওইটা লাভ। আর বাকি হচ্ছে যে অন্য যেটা আপনি বললেন ট্যারিফ, সেটা তিনি করবেন। এবং আমি একটা কথা বলি, ট্রাম্প সাহেব তো ক্ষমতা আসছেন, আমরা এই তার বিভিন্ন মিনিটেশনের ব্যাপারে প্রফেসর মাতবর খুব উল্লেখযোগ্য কথা বলছেন, খুব হকদেরকে নিয়েছেন তিনি, এটা একটা। অন্যদিকে আমরা অনেকে আপনার মানে টিবিএন এর আমরা যারা আলোচক, বেশিরভাগ হয়তো আমরা ডেমোক্রেটিক পার্টির পক্ষে বলে অনেকে মনে করে থাকি। কিন্তু যুক্তরাষ্ট্র প্রত্যেক দেশেই একটা ঝাঁকুনির দরকার আছে। এই প্রেসিডেন্ট নতুন ধরনের একটা কথাবার্তা নিয়ে ইনি অন্য রেগুলার ধারা রাজনীতিক না, ইনি একটা পুরো সিস্টেমকে এক ধরনের ঝাঁকুনি দিচ্ছেন। ডিপার্টমেন্ট অফ এডুকেশন সম্ভবত ফেডারেল গভর্নমেন্টের না থাকলে
যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে না, এটা অন্যান্য ভাবে শিক্ষা ব্যবস্থা থাকবে এই একটা। তেমনি ভাবে মানে এই এই বাইডেন যেভাবে ক্ষমা করলেন, তিনি বললেন পলিটিসাইজড হয়েছে, তো সেটা যদি জাস্টিস ডিপার্টমেন্ট কিছুটা হলে পলিটিসাইজড হয়ে থাকে এবং সেটা ডিআইজি কে যদি ব্যক্তিগত শত্রুতার জন্য ব্যবহার করা হয়, তাই কোনো কোনো ক্ষেত্রে হয়তো হয়ে থাকে, ফলে সেখানে এক ধরনের মানে ঝাঁকুনি দরকার আছে। আর একটা হচ্ছে মানে রামস্বামী এবং মাস্ক দুইজন মিলে সরকারের বছরের ব্যয় যে 1 ট্রিলিয়ন বা আরো বেশি কমাবার কথা বলছেন, সেটাও সম্ভবত মানে হেভি হেডেড, মানে রাশভারী, লোক ভারী, অত্যন্ত বেশি লোক প্রয়োজনের তুলনায় নিয়োগ করে মানে ফেডারেল সরকারকে একেবারে ইনএফিশিয়েন্ট করেছে, আননেসারি খরচা বাড়িয়েছে। আমার ধারণা অনেক জেনুইন সমালোচনার দিক আছে ট্রাম্পের নীতি ইত্যাদি নিয়ে, আতঙ্কের দিক আছে, আশঙ্কার দিক আছে, কিন্তু এট দি সেম টাইম আমার ধারণা এই ঝাঁকুনিতে রাষ্ট্রের যে উপকার হতে পারে, মানে অর্থনীতির দিক থেকে শুরু করে বিভিন্ন দিকে ইমিগ্রেশনে করাই ধরেন। যুক্তরাষ্ট্রের এখন যে অবস্থা, আনলিমিটেড ইমিগ্রেশন তারা মানে অবিরাম ধারা উন্মুক্ত ইমিগ্রেশন তারা হ্যান্ডেল করতে পারবে না, জনগণ গ্রহণ করবে না। আমরা এটাকে অবশ্যই মানে বর্ণবাদের কারণ বলে মনে করি, কিন্তু বর্ণবাদ ছাড়াও বাস্তব অর্থনীতির কারণে এটার পেছনে জড়িত আছে বলে মনে হয়। অনেক ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ এবং প্রফেসর গোলাম আহমদ মাতবর। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে আমরা ফিরছি শীঘ্রই, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানের সাথে আছি আমি এসাঞ্চল, বিশেষ অতিথি হিসেবে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং নিউ জার্সি মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম আহমদ মাতবর। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আমরা দর্শকদের শুধু ছোট্ট একটি ইনফরমেশন জানিয়ে রাখি, আলোচনা করার সুযোগ হয়তো আজকে পাচ্ছি না, সেটি হলো যে ট্রাম্প আরেকটা হুমকি দিয়েছেন। তিনি বলেছেন 20 জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করার আগে যদি গাজায় যে জিম্মিরা আছেন আটক প্রায় 101 জন, তাদেরকে মুক্তি দেয়া না হয়, তাহলে তিনি মধ্যপ্রাচ্যকে দোজক দেখে ছাড়ার একটা হুমকি দিয়েছেন। অর্থাৎ তিনি দায়িত্ব দেওয়ার আগেই এই জিম্মিদেরকে মুক্তি দিতে হবে, এমনটি তিনি বলেছেন। এবং শুধুমাত্র প্যালেস্তাইন নয়, পুরো মধ্যপ্রাচ্যকে তিনি দোজক দেখে ছাড়ার একটা হুমকি দিয়েছেন। কিন্তু আমরা এই মুহূর্তে আলোচনাটা করতে চাই বাংলাদেশ প্রসঙ্গে, যেহেতু বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে। বিশেষ করে ভারতের আগরতলায় বাংলাদেশের যে উপ হাই কমিশন আছে সেখানে হামলা হয়েছে। হিন্দু সংঘ সমিতি নামে একটি সংগঠন, তারা উপ হাই কমিশনের ভিতরে প্রবেশ করেছে। সেখানে প্রবেশ করার পরে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলা হয়েছে, পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। যদিও এটি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুঃখ প্রকাশ করে নিরাপত্তা বাড়ানোর কথা বলছে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি বলছে সেটি হলো যে একেবারেই পূর্ব পরিকল্পিতভাবে এটি করা হয়েছে। না হয় একটা উপ হাই কমিশনের যে নিরাপত্তা থাকার কথা সেটি কোথায়, সেটি কেন দেওয়া হয়নি, কেন এত মানুষ সেখানে ঢোকার সুযোগ পেয়েছে? প্রফেসর গোলাম আহমদ মাতবর, আপনার কাছে জানতে চাই, একটা কূটনীতিতে বাংলাদেশের সাথে কোনো যুদ্ধ অবস্থা চলছে না ভারতের, সেই অবস্থায় বাংলাদেশের উপ হাই কমিশনে ঢুকে এইভাবে ভাঙচুর করা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা, ভারত কতটা শক্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল, সেটা নিয়েছে কিনা? আসলে দেখুন, এটা পূর্ব পরিকল্পিত কতটুকু সেটা আমরা এখনো জানি না। তবে যেটা আপনার প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতের যা করার দরকার ছিল সেটা কতটুকু করেছেন বা এটা কিভাবে হলো। আমরা জানি যে আন্তর্জাতিক এটা আইনের মাধ্যমে এই ডিপ্লোম্যাটিক রিলেশন গুলো আছে, প্লাস বাইলেটারাল কান্ট্রিজ এর মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, কূটনৈতিক যে সম্পর্কটা আছে দুটো দেশের মধ্যে, সেখানে দুই দেশেরই প্রত্যেকটা দেশেরই কিন্তু এমবাসি অন্যান্য কান্ট্রি যেগুলো আছে সেগুলোর নিরাপত্তা কিন্তু তাদের হাতে। তো সেখানে এত বড় ঘটনা কিভাবে ঘটলো, এবং অনেকে বলেছেন যে কিভাবে গেট গুলো খুলে দিল, প্রথমে 5 জন ঢুকেছে, তারপরে 150 জন বাইরে ওয়েট করতেছে, এতগুলো লোক কিভাবে ঢুকলো, পুলিশ নিষ্ক্রিয় কোথায় ছিল? তারাই তো কয়েকদিন আগেই বললো যে বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ অথচ এই ধরনের কোনো ইন্ডিয়ান কোনো হাই কমিশন বা ইন্ডিয়ান কোনো আপনার রিজিওনাল কোনো অফিসে এই ধরনের কোনো হামলা হয় নাই। বলতেছে বাংলাদেশে হিন্দুদের উপর বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে এবং সেটার জন্য আমরা কনসার্ন। এবং আমরা জানি যে চিন্ময় কৃষ্ণ দাস যে
তার ব্যাপারটা নিয়েও কিন্তু আমরা দেখেছি ওখানে অনেক এই যে ডেপুটি হাই কমিশনের যেটা এটা হলো আপনার, এগুলো নিয়ে তারা কিন্তু এইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তারা এই ধরনের কিন্তু হামলাগুলো চালিয়েছে। সো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার আজকে বোধহয় মমতা ব্যানার্জির একটা কথা আমার কাছে খুব আপত্তিজনক মনে হলো। সে বলেছেন যে বাংলাদেশে আন্তর্জাতিক পিস কিপিং ফোর্স জাতিসংঘের মাধ্যমে দেওয়া হোক, এবং দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন তিনি। ইন্ডিয়া একটা অন্য কান্ট্রি একটা ডিপ্লোম্যাটিক মিশনে, সেখানে তো পিসকিপিং ফোর্স বোধহয় আমার মনে হয় আরো বেশি দরকার। সো ইটস অল লাইক এক পেশে কথাবার্তা। একেবারে আমি মনে করি এটা পরিকল্পিত হোক না হোক, ইন্ডিয়ান গভর্নমেন্টের ভূমিকাটা আমি অন্যভাবে আশা করছিলাম এবং সেটা কিন্তু করা হয়নি। আর আসলে বাংলাদেশের ব্যাপারে কিন্তু কন্টিনিউয়াসলি তারা কিন্তু খুব একেবারে দেখা যাচ্ছে খুব ভায়োলেন্ট, কিন্তু বিভিন্ন লিডার গুলো, বিজেপির লিডার গুলো কিন্তু ভায়োলেন্ট স্পিচ দিচ্ছে। তো এগুলো সবগুলো কিন্তু ইনসাইটমেন্ট, এগুলো তো সবগুলো আপনার মানুষ এগুলা লুফে নিচ্ছে এবং এগুলো ইউজ করে কিন্তু গভর্নমেন্টের বা বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডাররা যখন এই ধরনের উত্তেজনামূলক কথাবার্তা বলেন, সাধারণভাবে যেগুলো টেরর আছে বা যেগুলো এই ধরনের ভায়োলেন্স করে, তারা মনে করে যে ওয়েল গভর্নমেন্ট ইজ বিহাইন্ড আস, গভর্নমেন্ট ইজ নট going to prevent us, is government is not going to do anything to us. So that's what they have taken the advantages. এবং আমি মনে করি এখনো বোধহয় যে সময় যে বাংলাদেশ এবং ইন্ডিয়া ডিপ্লোম্যাটিক্যালি এটাকে রিজলভ করা, ওখানে এটা হয়েছে বলে যাবার সাথে সাথে বাংলাদেশে আর একটা হবে, এটা হচ্ছে আই ফর আই, দ্য হোল ওয়ার্ল্ড গেটস ব্লাইন্ড। এই স্ট্র্যাটেজিতে বোধহয় ডিপ্লোম্যাটিক্যালি যাওয়া, বেশ করে প্রিন্সিপাল অফ পিসফুল কোএক্সিস্টেন্সের কথা আমরা যেখানে বলি, আমরা জাতিসংঘের মেম্বার, আমরা বলি যে উই আর গোইং টু অ্যাবাইড বাই দ্য ইন্টারন্যাশনাল রুলস, এবং আমাদের বাইলেটারাল যে এগ্রিমেন্ট আছে, আমরা প্রত্যেকে সার্বভৌমত্বের শ্রদ্ধা করি এবং প্রত্যেকের সাথে প্রতিবেশী সুলভ আচরণে আমরা বিশ্বাসী। সেখানে সেগুলোর উপর না করে এবং যে আসলে ইস্যুগুলা ট্রেড, কমার্স এবং যে পারস্পরিক যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এগুলোর উপর না করে আমরা বিশেষ করে উই আর মেকিং রিলেশনশিপ বিটুইন দ্য লিডার্স এবং প্রতিবেশীর সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটি যদি আপনি রাখতে না চান, কিন্তু যে সম্মানটা দিতে হবে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আপনাকে যে সম্মানটা দিতে হবে, সেটি তো দিতে হবে। আপনি জেনেভা কনভেনশনে যেটা বলছিলেন যে কূটনীতিতে তো আরেক দেশের দূতাবাসকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুরোটাই দেয়া, সেটি তো অবশ্যই দিতে হবে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, সেটা যেটি একদিকে মমতা ব্যানার্জি তিনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর কাছে আহ্বান জানাচ্ছেন বাংলাদেশে যাতে শান্তি মিশনের সৈন্য পাঠানো হয়, অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদেরকে ডাকা হয়েছিল, তাদেরকে বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে এক ধরনের অপপ্রচার চলছে। তারা বলছেন বাংলাদেশে এই ধরনের কোনো কিছু হচ্ছে না, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে না, কিন্তু আসল যে বিষয়টি তারা স্পষ্ট করে বলতে পারছেন না কারা এটি করছেন, কোন দেশ এটি করছেন, যদিও তারা স্বীকার করেছেন যে তাদের ক্ষমতা আমাদের থেকে বেশি। পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে যারা করছেন বাংলাদেশের বিরুদ্ধে তাদের ক্ষমতা আমাদের চেয়ে বেশি, তারা বেশি জায়গায় যাওয়ার সুযোগ আছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের যে উদ্যোগগুলো, সেগুলো যথেষ্ট কিনা আপনার কাছে কি মনে হয়? এটা দুঃখজনক যে বাংলাদেশের কূটনৈতিক মিশন, সেটা আগরতলায়, সেখানে কোচবিহারে হয়েছে আক্রমণ, কলকাতায় এর আগে হয়েছে আক্রমণ, এগুলো একের পর এক হচ্ছে, দুঃখজনক। এবং ভারত সরকার অবশ্য ভারতের পররাষ্ট্র দপ্তর এই আগরতলা আক্রমণের পরে, আগের কলকাতার পরেও তারা দুঃখ প্রকাশ করে, আগরতলার পরে দুঃখ প্রকাশ করে সাথে সাথে বলেছে এখন থেকে আমরা সমস্ত জায়গায় প্রহর আরো বৃদ্ধি করব, এরকম ঘটনা আর হতে দেওয়া হবে না, এগুলো তারা বলেছে। এটা একটা সাইড। অন্য সাইড হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, এই কথাগুলো তারা বারংবার তাদের নেতারা অভিযোগ করেছেন। আর আরেকটা কথা এখানে উল্লেখ করা উচিত, মমতা ব্যানার্জি যেটা বলেছেন, মমতা ব্যানার্জি একেবারে টু দি কোর অত্যন্ত ধর্মনিরপেক্ষ একজন ব্যক্তি, এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে মুসলিম সংখ্যালঘুদের ক্ষেত্রে তিনি খুব ভালো নীতি অনুসরণ করে চলেছেন বছর পর বছর। তো তিনি এই কথা বললেন, তিনি কেবলমাত্র বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়োগের জন্য আহ্বান জানাতে মোদীকে অনুরোধ করেছেন, সেটাই না, তিনি বলেছেন আমাদের লোকরা বাংলাদেশ থেকে এখানে আসলে তাদেরকে আমরা খাবার দিতে পারবো। আমাদের লোকরা বলতে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের কি মিন করেছেন, ঘটনাটা কি, এটা পর্দার অন্তরালের ঘটনাটা তৃণমূলের আরেকজন নেতা বলেছেন। তিনি বলেছেন, ইনি কথা বলেছেন কারণ বাংলাদেশের অবস্থা নিয়ে বিজেপি এমন ভাবে পরিস্থিতি ঘোলাটে করছে, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে, নিজের ক্ষমতার ভিতটা ঠিক রাখার জন্য তিনি
কারণ পশ্চিমবঙ্গে তো হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, মুসলমান আছেন কিন্তু তার তো অল্প সংখ্যক, হয়তো 20-25%, বাকি তো সব হিন্দু। তিনি তো হিন্দু ভোট হারালে রাজনীতিতে থাকতে পারবেন না। ফলে মানুষ সবসময় এই রাজনীতিকরা ভোটের বাক্সে দিয়ে দেখে তাকিয়ে থাকে, দুর্ভাগ্যজনক ভাবে এটা সত্য। সেই কারণে তিনি তাদের উপরে টেক্কা দেওয়ার জন্য আরো 1 ডিগ্রি বাড়িয়ে বলেছেন যেখানে জাতিসংঘের শান্তি রাখবে। এইটা আর মোদী উদ্যোগ যাবেন না, ওইটা বাস্তব না, মোদী যাবেন না, ওটা আমার ধারণা। এই হচ্ছে ঘটনা। ফলে বাংলাদেশে আমাদের এই যে পারস্পরিক, ভারতের ব্যাপারে আমাদের অনেক অভিযোগ আছে, জেনুইন অভিযোগ আছে। বাংলাদেশের ব্যাপারে তাদের কিছু কিছু অভিযোগ থাকতে পারে, আমাদের বেশি অভিযোগ তাদের বিরুদ্ধে। অভিন্ন দিক, পানি বন্টন থেকে শুরু করে নানা অভিযোগ আমাদের আছে। সীমান্তে লোক হত্যা, তাদের সীমান্ত রক্ষী বাহিনী লোক হত্যা, অনেক অভিযোগ আছে। কিন্তু এইটা আমরা না শেষ করছি, আমাকে একটু সুযোগ দেন। এটা হচ্ছে যে আমরা ধৈর্যের সাথে এবং কথাবার্তা মানে সংযত ভাবে কথা বলতে হবে। একটা উদাহরণ করে আমি কথা বলছি। আমি কয়েক বছর আগে, প্রায় 20-30 বছর আগে কানাডায় গেলাম। কিছু বাঙালিদের সাথে বাংলাদেশের সাথে রাজনৈতিক আলোচনা হচ্ছিল। ওখানকার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথার অনুযায়ী চলার ব্যাপারে উনি বলছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঠান্ডা লাগলে আমাদের প্রধানমন্ত্রী হাঁচি দেন। এক সাইজে কানাডা যুক্তরাষ্ট্রের থেকে বড়, কিন্তু যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, কানাডা না। দিস ইজ দি রিয়ালিটি। ভারত অন্যায় করুক ন্যায় করুক, এটা আমাদের ওই রিজিয়নের বড় শক্তি। ফলে আমরা একেবারে কথাবার্তায় তাদের একেবারে মারদাঙ্গা, আমাদের যে ইরেসপন্সিবল কথাবার্তা আমাদের নেতারা কথাবার্তা বলছে, ওই ছাত্র সমন্বয়করা ইত্যাদি ভারতকে দেখিয়ে দেবে, এই করবে সেই করবে, এইটা থেকে সংযত থাকতে। রিয়ালিটি ইন লাইফ, আপনি আমি, আমাদের গ্রামের মোড়ল বলুন, জমিদার বলুন, ওই যুক্তরাষ্ট্র বলুন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যাপারে এত সব উল্টো পাল্টা কথা বলেছেন। ফলে এইবারের পরিবর্তনে যুক্তরাষ্ট্রের অন্তর্নিহিত ভূমিকার যে অভিযোগ আসছে, সেটা থাকলে জাস্টিফাইড এদের দৃষ্টিভঙ্গি থেকে। আপনি একটা বাঘকে বারবার খোঁচা মেরে আপনি সেটা যারা মানে আপনাকে আক্রমণ করবেন না, এটা ভাবতে পারেন না। আমরা ভারত থেকে ন্যায্য সম্মান দাবি করবো, বাংলাদেশ করা উচিত। সেটার জন্য আমরা এট দি সেম টাইম সংযত এবং রেসপন্সিবল বিহেভ করা উচিত। 1, 2 নম্বর, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রত্যেক দেশে, আমাদের দেশে মানে যারা সংখ্যালঘু তাদের ব্যাপারে বিশেষভাবে আমাদের সতর্ক থাকা উচিত। চট্টগ্রামে সেই ঘটনার পরে, চিন্ময় দাসের সেই অরিজিনালের পরে, এই কয়েকদিন আগে আমাদের ফান্ডামেন্টালিস্ট এক্সট্রিমিস্টরা কয়েকটা বড় বড় মিছিল করেছে, ভারতের বিরুদ্ধে হুমকি উচ্চারণ করেছে। সংখ্যালঘুরাও তাতে আতঙ্কিত হয়ে গেছে। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, সংযত রাখার জন্য। আপনাকে আপনার দেশের ভিতরে যারা সংখ্যালঘু আছে তাদের অধিকার যেমন নিশ্চিত করতে হবে, একই সাথে আপনাকে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ন্যায্য সম্মানটাও আদায় করে নিতে হবে। অর্থাৎ কূটনৈতিকভাবে আপনাকে এমন ভাবে চলতে হবে যে যাতে আপনার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কেউ আঘাত করতে না পারে, আপনার কূটনীতিকদের উপর কেউ আঘাত করতে না পারে, এবং এইসব নিয়ে নিশ্চয়ই আন্তর্জাতিক পর্যায়েও অনেক ভূমিকা রাখার সুযোগ রয়েছে, যেগুলো হয়তো বাংলাদেশ রাখবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, সৈয়দ মাহমুদুল্লাহ এবং প্রফেসর ডক্টর গোলাম মাদবর, আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।